আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। নর্থ ইস্টের অনলাইন পেপার নর্থ ইস্টের একটা খবর নিয়ে দারুণ হইচই হচ্ছে বাংলাদেশে। যে যাদের ছাপা হয়েছে তাদের অনলাইন যে পোর্টালটা, ভারতবর্ষে ওই পোর্টালের কেউ দেখে না। ওটা আপনাদের ওখানেই খুব দেখা হয়, খুব চর্চা হয়। তো ওখানে একটা রিপোর্ট বেরিয়েছে যে এই যে রেজিম চেঞ্জের ব্যাপারে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়েছিল। এই খবরটা বেরোনোর পর আমি আপনাদের বারবার বলেছি যে প্রত্যেকটি খবরের উপরে প্রত্যেকটি চ্যানেল এবং নিউজ পোর্টাল এবং আপনার যত সোশ্যাল মিডিয়া চ্যানেল আছে সব কটা কিন্তু মনিটরিং করা হয়। এই মনিটরিং করতে করতে এখন এই নর্থ ইস্ট নিউজের এই খবরটি ভারতবর্ষের মনিটরিং অথরিটির কাছে পৌঁছেছে। তারা আতা পাতা সব খুঁজেছে। নর্থ ইস্টের একটা নিউজ পোর্টাল, এখন তাদের কপালে কি দুর্ভোগ হতে যাচ্ছে সেটাই পরে আসছে। আগে আলোচনা করি যে যারা যারা ভারতবর্ষে থেকে ভারতবর্ষের বিরোধিতা করছে তাদের কার কি হাল হয়েছে। প্রথম বলি, 2024-এ যখন বিবিসি যখন আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে, বরাবরই তো বিবিসি ব্রিটিশ কোম্পানি হলেও বিবিসি কিন্তু আমেরিকান ডিপ স্টেটের ইশারায় চলে। তো ডিপ স্টেটের একটা অংশ কিন্তু ব্রিটেনও আছে। যখনই মোদির বিরুদ্ধে একটা তথ্যচিত্র তারা উপস্থিত করলো গুজরাটের দাঙ্গা নিয়ে, মোদিকে একদম কসাই বানিয়ে দিল। ওই মামলাটা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে নরেন্দ্র মোদী ক্লিন চিট নিয়ে বেরিয়ে এসেছিলেন। সিবিআই 16 ঘন্টা টানা জেরার পর সিবিআই যে তথ্য সুপ্রিম কোর্টকে দেয়, সুপ্রিম কোর্ট তার ভিত্তিতে একদম তাকে নির্দোষ প্রমাণিত করে ঘোষণা করে একটা রায় দেয়। তারপর সুযোগ মতো বিবিসির দপ্তরে আয়কর হানা, তারপরে নানান রকম ঝামেলা ঝঞ্ঝাট যত আছে, বিবিসি কিছুদিনের জন্য দরজাই বন্ধ করে দিল। দিল্লির দরজা বিবিসি বন্ধ করে দিল। তারপর আবার অনেক অনুরোধ করার পর তারপরে আবার দরজা খোলা হলো। আমাদের দেশীয় চ্যানেলগুলো যেগুলো আছে, ধরুন এই রবিশ কুমার, আমি বিভিন্ন সাংবাদিকের নাম বলছি, নাম করে বলছি, রবিশ কুমার, বরখা দত্ত, চৌধুরী, আপনার ওর নামটা ভুলে গেলাম, প্রথম নামটা সুধীর চৌধুরী, এরকম আরো অনেকে, তাদের লাইফ বরবাদ হয়ে গিয়েছে। বরবাদ মানে একদম বরবাদ হয়ে গিয়েছে। সুধীর চৌধুরী এক সময়তে জি নিউজে 9টার সময় একটা প্রোগ্রাম করতেন, প্রচুর দর্শক হতো। তেমন রবিশ কুমার, তারই একই অবস্থা, বরখা দত্তেরও একই অবস্থা। তার থেকেও বড় ঘটনা, এনডিটিভি যিনি তৈরি করেছেন, প্রথম যিনি বানিয়েছিলেন এনডিটিভি, তার নাম হচ্ছে প্রণয় রায়। আপনারা সবাই শুনেছেন। প্রণয় রায় ছিলেন কংগ্রেসের লোক। কংগ্রেসের হয়ে প্রচার করতে গিয়ে প্রণয় রায়ের কি হলো, একদম প্রণয় রায় কোম্পানি, প্রণয় রায়ের হাত ছাড়া হয়ে গেল। যিনি সিইও এবং মালিক ছিলেন ওই কোম্পানির, তিনি হয়ে গেলেন কোম্পানির বাইরে, এবং মুকেশ আম্বানি বা ওই আপনার যেই হোক না কেন একটা বড় গোষ্ঠী ওটা কিনে নিল। এখন তাকে রাস্তায় ঘুরে আমরা যেটা করি ভোটের তার নিতে হচ্ছে, জনসাধারণের রায় নিতে হচ্ছে। এই অবস্থা হচ্ছে এদের। তবে নর্থ ইস্টের ক্ষেত্রে কি হতে পারে,
দেখুন, আমি বলেছি বারবার বলেছি যে আমাদের দেশে আইন কেউ মানে না, কিন্তু আইনের বেড়াজালে যদি আপনি একবার জড়িয়ে পড়েন আপনার কিন্তু আর মুক্তি নেই। আপনি আমাদের এখানে ফ্রি স্পিচ, আপনি যা খুশি আপনি নরেন্দ্র মোদীকে ধরে গালি দিন, কেউ আপনাকে কিছু বলতে যাবে না, কেউ বলবে না। নরেন্দ্র মোদী তারা টুইটও করবেন না, চুপ করে থাকবেন। কিন্তু যদি আপনি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো চক্রান্ত বা কোনো ভুল তথ্য যদি আপনি পরিবেশন করেন, তাহলে আপনার রক্ষা নেই, আপনার রক্ষা নেই। এই রবিশ কুমার থেকে আরম্ভ করে সুধীর চৌধুরী পর্যন্ত যাদের কথা আমি বললাম, তারা জেল থেকে হয়তো বেঁচে গেছেন, কিন্তু তাদের জীবন নষ্ট হয়ে গেছে, তারা ভবিষ্যতে করে কিছু ফেলতে পারেনি। এই নর্থ ইস্ট নিউজকে একটা রিজয়েন্ডার পাঠানো হচ্ছে, যে খবরটি তারা চেপেছে ভারতকে কেন্দ্র করে। ভারত আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে, ডিপস্টেটের সঙ্গে হাত মিলিয়ে শেখ হাসিনা রেজিম চেঞ্জ করেছে। বাংলাদেশের মানুষ যারা যে আলোচনা করছে, তারা কিন্তু একবারও চিন্তা করে দেখলেন না যে এই রেজিম চেঞ্জটা যদি করেই ভারত, ধরে নিলাম করেছে, এই করে, তাহলে ভারত কি পেল? আপনি সেখানেই না কিছু করবেন বা সেখানে কিছু ইনভেস্ট করবেন যেখান থেকে আপনি কিছু পাবেন। ভারত বাংলাদেশ অস্থির যখন হয়ে গেল, তাহলে কি হলো? ভারতবর্ষ অস্থির হয়ে গেল। কেউ জেনে শুনে নিজের দেশকে অস্থির করে? এই সামান্য ব্যাপারটুকু কিন্তু আমরা তথাকথিত সাংবাদিক এবং আলোচক এবং ইউটিউবারদের মাথায় ঢুকলো না। তারা লম্বা লম্বা তারা সমস্ত ইউটিউবে এ নিয়ে সমস্ত প্রতিক্রিয়া নিতে লেগে গেল। যিনি করেছেন তিনি এর আগেও একটা রিপোর্ট করেছিলেন যে আওয়ামী লীগের এক নামী নেতার নাম করে একটা রিপোর্ট করেছিলেন। তারপর ফজলুর বাড়ি তার সঙ্গে একটা ইন্টারভিউতে ফজলুর বাড়ি যখন তাকে চেপে ধরেছেন যে আপনি ওনার সঙ্গে কথা বলেছিলেন, আপনি যে এইভাবে ওনাকে আপনি যে কাঠগড়ায় তুলে দিলেন, আপনি কথা বলেছিলেন, শেষে উনি বললেন না আমি কথা বলিনি। যিনি করেছেন তিনি, আমি নাম করছি না, কারণ আমি আর শত্রুতা বাড়াতে চাই না। এমনি আমার প্রতি একটা অংশের মানুষের এত ঘৃণা আছে, সেটা আমি কমেন্ট দেখলে বুঝতে পারি। তারা এই রিপোর্টটায় কিন্তু গুজব বললেন না। অথচ আমি যখন ওই থার্ড এপ্রিল যখন আমি বলেছিলাম 128 কোটি টাকায় শিশুদের টিকা বেঁচেছে আর 62 বিলিয়নে দেশ বেঁচেছে ইউনুস, সেই রিপোর্টটা দেখেছিল মাত্র 27,000 মানুষ। জানি এখন আপনাদের মানে কারেন্টের অবস্থা খারাপ, ভিউজ কমে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু সেখানেও আপনারা দেখবেন, আপনারা খুঁজে দেখবেন 3 এপ্রিল 2025, 1.5 মাস আগে, যেটা এখন আপনাদের আলোচনা হচ্ছে, এখন ইউনুস দেশ বেঁচেছে। আমি যেগুলো বলেছিলাম সেগুলোই কিন্তু হচ্ছে। আমি বলেছিলাম যে ইউনুস একদিন ওই কাঠগড়ায় উঠবে, ওই ফাঁসির দড়ি ইউনুসের গলায় চড়বে। ইউনুস যা করে যাচ্ছে তার পাপের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড, এটা তাকে ভোগ করতে হবে। আপনারা সাক্ষী আছেন, আমি বার বলে গেছি, আজকে সেই জায়গায় গিয়ে কিন্তু পৌঁছাচ্ছে। RSF নিরাপত্তা 6 মাসের জন্য, এটা হচ্ছে হলুদ কার্ড দেখানো, 6 মাসের জন্য তাকে তুলে নেওয়া, কমিয়ে দেওয়া হলো। এরপরে কি ইউনুস শুনছি বিদেশে আছে, ইউনুস ফিরবেন? যদি ফেরেন তাহলে আর বেরোতে পারবেন না। বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গিয়ে উনি ফেলেছেন, সেখানে একমাত্র তার শাস্তি মৃত্যুদণ্ডই হতে পারে। তো যাই হোক, আমি নর্থ ইস্ট নিউজের ব্যাপারে আবার ফিরে আসি। নর্থ ইস্ট নিউজে
এখন ভারতবর্ষ একটা রিজয়েন্ডার পাঠিয়েছে। সেই রিজয়েন্ডারের সঠিক যদি উত্তর না আসে, মানে সোর্স বলতে হবে, এমন নয় যে আমি সোর্স বলবো না। কারণ মানে আন্তর্জাতিক ব্যাপার নিয়ে আপনি যদি ভারতকে মেলাইন করার চেষ্টা করেন, ভারতবর্ষের কোর্ট কিন্তু সোর্স জানতে চাইবে, এবং ভারতবর্ষের তদন্তকারী সংস্থা তারা সোর্স জানতে চাইবে। সোর্স যদি আপনি বলেন না আমি উড়ো খবর পেয়েছিলাম, আমি অমুকের কাছ থেকে খবর পেয়েছিলাম, ও কিন্তু মানবে না। যার জন্য আমি সবসময়তে সোর্সের নামটা আমি বলে দিই, অথবা এমন ভাবে বলি যাতে মানুষ বুঝতে পারে যে খবরটা ওইখান থেকে এসছে। আপনারা মনে করেন সব হচ্ছে গুজব, কিচ্ছু গুজব নয়। গতকালকে যে পরশুদিন যেটা বলেছি, তারেক রহমান বেশি দিন দেশে থাকতে পারবেন না, অনেক আগেও বলেছিলাম, কালকে বলেছি, পরশুদিন বলেছি, ক্ষমতা অন্যের হাতে দিয়ে উনি চলে যাবেন। চারদিক দিয়ে যা চাপ আসছে, 1.5-2 মাসের মধ্যে দেখবেন তখন খবরটা তো পূরণ হয়ে যাবে। এখন তো মনে করি তো কি বলেছিলাম, 1.5-2 মাসের মধ্যে দেখবেন যে তারেক রহমান সোজা লন্ডন পাড়ি দিয়েছেন। কিভাবে পাড়ি দেবেন, কি হবে না হবে এখন তো আর বলতে পারবো না। আমি ভবিষ্যৎ দ্রষ্টা নই। আমি যেটুকু খবর পাই, যেটুকু বিশ্লেষণ করে আমার যেটা মনে হয়, আমি সেটাই বলি। তো তাতে আপনারা আমার উপরে ঘৃণা বর্ষান। আমি জানি কাদের এত ঘৃণা, যাদের গায়ে লাগছে এই কথাগুলো, যাদের গায়ে লাগে তারাই আমাকে এই সমস্ত বাজে বাজে কথা বলেন। তো নর্থ ইস্ট নিউজে যিনি করেছেন, এবং নর্থ ইস্ট অনলাইন তো থাকবে না, আমি আজকে আপনাকে বলে দিলাম, আপনাদের ওটা থাকবে না, অথবা কোনো কড়া শর্তের মধ্যে দিয়ে তাকে বেঁধে দেওয়া হবে। আর যিনি করেছেন তিনি যদি তদন্তকারী সংস্থার সামনে উপযুক্ত প্রমাণ না, ভদ্রলোকের চুক্তি ভেঙে দলের পুরনো রাজনৈতিক লাইনে, মানে ভারত বিরোধিতার লাইনে চলতে শুরু করেছিল তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের বিএনপি সরকার। 17 বছর পর মা খালেদা জিয়া মৃত্যুশয্যায় থাকলেও যে পুত্র দেশে ফেরার সাহস জোগাড় করতে পারছিলেন না, সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে যাকে বলতে হচ্ছিল আমার একার ইচ্ছায় তো দেশে ফেরা যাবে না, হঠাৎ কার ইচ্ছায় তিনি তার 1 সপ্তাহের মধ্যে দেশে ফিরতে পারলেন, সেই গোপন কাহিনী কখনো প্রকাশ করেননি জনাব তারেক রহমান। তবে তিনি প্রকাশ না করলেও সে খবর বাইরে বেরিয়ে এসেছে। বাংলাদেশের ভেতর এবং বাইরে এই খবর চাউর হয়ে গেছে। তারেক রহমানের দেশে ফেরা সম্ভব হয়েছে ভারতের জন্য, স্রেফ ভারতের জন্য, আমেরিকা ছিল না। কেননা নির্বাচনে ইউনূস সরকারের বিদায়ের পর জামাতের সরকার আসুক বাংলাদেশে, এটাই চেয়েছিল আমেরিকা। এই কথা আমার মন গড়া কথা নয়। আমেরিকার এই জামাতি গোপন ছকের খবর বেরিয়েছিল খোদ ওয়াশিংটন পোস্টে। আমেরিকার সেই প্ল্যান ভণ্ডুল করে দেয় ভারত। ভারত শুধু যে তারেক রহমানকে নিরাপত্তা দিয়ে দেশে ফিরিয়ে এনেছিল তা নয়, ফেব্রুয়ারির ইলেকশনে বিএনপিকে জিতিয়ে দিয়ে তারেক রহমানের তাজপোশির ব্যবস্থাও করেছিল ভারত। এই খবরটাও আমার কল্পনা নয়। এই অভিযোগ জামাত সমেত বাংলাদেশের বিএনপি বিরোধীদের। তারা সবাই অভিযোগ করেছিল নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে জিতেছে বিএনপি। নেপথ্যে কে ছিল সেই ইঞ্জিনিয়ারিং এ? না, যতদূর জানি সরাসরি ভারতের দিকে আঙুল তোলেনি কেউ, তবে ইঙ্গিত স্পষ্ট ছিল। আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে নির্বাচনের পর, মানে বাংলাদেশের নির্বাচনের পর ফোন করে বলেছিলেন ইউ হ্যাভ ওয়ান দিস টাইম, মানে এবার আপনারা জিতে গেলেন। এই খবরও বহুল প্রচারিত।
ভারত যে এত সব করেছিল সেটা এমনি এমনি নয়। তারেক রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চালিয়ে যাওয়ার পর সে আলোচনা যেমন লন্ডনে তারেক রহমানের সঙ্গে হয়েছে, তেমনি হয়েছে ঢাকায় বিএনপি দলের শীর্ষ নেতাদের সঙ্গে, যাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও ছিলেন বলে আমাদের কাছে স্পষ্ট খবর আছে। এইসব আলোচনার মধ্য দিয়ে একটা ভদ্রলোকের চুক্তি হয়েছিল তারেক রহমানের বিএনপি দলের সঙ্গে ভারত সরকারের। চুক্তির মূল পয়েন্টগুলো ছিল কি? এক, বাংলাদেশের মাটিতে জামাত সহ অন্য মৌলবাদী ও সন্ত্রাসী শক্তিরা যাতে বৃদ্ধি না পায় সেটা নিশ্চিত করবে তারেক রহমানের সরকার। দুই, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ফিরিয়ে আনতে হবে, যার সোজা মানে হলো আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এছাড়া তৃতীয়, চীনের সঙ্গে বা পাকিস্তানের সঙ্গে এমন কোন চুক্তি যেন না করা হয় যাতে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, যেমন তিস্তা প্রকল্প সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ, পাকিস্তান এবং তুরস্কের সহযোগিতায় বাংলাদেশে অস্ত্র নির্মাণ কারখানা তৈরি করা। এসবগুলো ভারত সহজ চোখে দেখেনি, এগুলো করেছিল ইউনূস সরকারের আমলে, এইসব চুক্তি হয়েছিল। এটা তারপরে যেমন চীনের সাথে তিস্তা প্রকল্প সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ, যেটা ভারতের জিও পলিটিক্যাল স্বার্থকে ক্ষুণ্ণ করে, এমন কাজ যেন না করে তারেক রহমানের সরকার। এই বিষয়গুলো নিয়ে কোনো লিখিত চুক্তি নয়, তবে একটা ভদ্রলোকের মৌখিক চুক্তি হয় তারেক রহমান সহ অন্য বিএনপি নেতাদের সঙ্গে ভারতের পক্ষে থেকে যারা বার্তা করছিলেন তাদের মধ্যে। সেই চুক্তির ফলশ্রুতিতে তারেক রহমানের দেশে ফেরা ও ক্ষমতায় আসা সম্ভব হয়। বিএনপির প্রতি ভারত যে স্বাগত শুভেচ্ছার ফুলের তোড়া এগিয়ে দিয়েছিল সেটা বোঝা যায় বেগম জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার মধ্য দিয়ে এবং ভারতের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত শোক বার্তা পাঠানোর মধ্য দিয়ে। এরপর নির্বাচন হলো। অতি বড় বিএনপি সমর্থক পর্যন্ত স্বপ্নেও ভাবেননি যে এত বড় বিজয়, 2/3 বেশি আসন পাবে তার দল। আর সেই বিজয়ের পর সবার আগে শুভেচ্ছা বার্তা পাঠান কে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকলেন ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা। কোন মন্ত্রী নন, লোকসভার অধ্যক্ষের উপস্থিতির মধ্য দিয়ে একটা বার্তা দিয়েছিল ভারত। সে বার্তা হলো গণতন্ত্র এবং গণতন্ত্রের বিকাশ যেন এবার হয় বাংলাদেশে। এই পর্যন্ত সব ঠিকঠাক চলছিল, কিন্তু তারপর শুরু হলো ছন্দ পতনের পালা, যার মধ্যে প্রধানতমটি হলো আইন করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা জারি, যেটা করেছিল মোহাম্মদ ইউনূস সরকার। আইন না করে অধ্যাদেশ জারি করেছিল। সেই অধ্যাদেশকে এবার আইন করে পাকাপাকি করে দিল বিএনপি সরকার। তারপরে শুরু করলো কি? পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন করে সম্পর্ক তৈরির কাজকর্ম, ভিজিট সরকারি তরফে শুরু হলো। এর মধ্যে খবর এলো তারেক রহমান সরকারে যোগ দিচ্ছে জামাত, একজন উপপ্রধানমন্ত্রী নিযুক্ত হবেন জামাত থেকে। এমন খবরও এলো যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর জায়গায় নাকি রাষ্ট্রপতি হতে চলেছে মোহাম্মদ ইউনূস, এবং সে ব্যাপারে কথাবার্তা চলছে। এপ্রিলের গোড়ায় খলিলুর রহমান দিল্লি এলেন, বোধহয় 7 তারিখে, 7ই এপ্রিল। আবার ওই একই সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বড় সড়ো এক প্রতিনিধি দল নিয়ে গেলেন চীন সফরে। সফরের অন্যতম উদ্দেশ্য চীনের কাছ থেকে আর্থিক সহযোগিতা সেগুলো নেওয়া, এবং সবচেয়ে ভারতের পক্ষে যেটা চিন্তার কথা, তিস্তা বাঁধ প্রকল্পে চীনের সহযোগিতায় নির্মাণ করার বিষয়ে আলোচনা। ভারত বুঝলো বিএনপি তার পুরনো চেহারায় ফিরছে, মানে ভারত বিরোধিতার চেহারায়।
সুতরাং এবার পাল্টা চাপের রাজনীতিতে ফিরে গেল ভারত। ভিসা নীতি হাসিনার আমলের মতো স্বাভাবিক করে নিয়ে যাওয়ার কথা ভাবছিল ভারত, বলেও ছিল সে কথা। ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা তিনি বেশ কয়েকদিন আগেই তিনি ঢাকাতে বলেছিলেন যে ভিসা প্রথা আবার আগের মতো হয়ে যাচ্ছে। এতদিন হয়তো হয়েও যেত সেটা, কিন্তু এবার আটকে দিল ভারত। বাংলাদেশের বিএনপি সরকারের মতিগতি দেখে গঙ্গা জল বন্টন চুক্তি, যেটা এবছর শেষ হয়ে যাওয়ার কথা, সেই জল বন্টন চুক্তি নিয়ে আলোচনাও করলো না। ভারতের মধ্য দিয়ে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা মোহাম্মদ ইউনূসের আমলে আটকে দিয়েছিল ভারত, সেটা আবার আগের অবস্থায় নিয়ে যাওয়ার কথা বলেছিল ভারত, ভাবছিল এবং বলেও ছিল, সেই সুবিধাও আটকে রাখলো। আর এটুকু করেই যে ক্ষান্ত হলো তা নয়, খলিলুর রহমানের সঙ্গে আলাদা বৈঠক করে অজিত ডোভাল তার হাতে কিছু কাগজপত্র তুলে দিলেন, হাতে কলমে প্রমাণ দিয়ে দেখালেন যে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীর কি ভয়ঙ্কর অনুপ্রবেশ ঘটে গেছে। এই অনুপ্রবেশ ভারতের নিরাপত্তার জন্য অতীব বিপজ্জনক। ডোভাল স্পষ্ট জানিয়ে দেন যে বাংলাদেশ সরকার তার বাহিনীর মধ্যে এই সন্ত্রাসী অনুপ্রবেশের বিরুদ্ধে ইমিডিয়েটলি জরুরিভাবে ব্যবস্থা না নিলে তারেক রহমান সরকারকেও মোহাম্মদ ইউনূস সরকারের মতো একই দৃষ্টিতে দেখতে শুরু করবে ভারত। সম্পর্ক স্বাভাবিক করার কোনো প্রশ্ন নেই। আর এই যে চাপ, এই চাপের মুখে মাথা নোয়াতে বাধ্য হলো বাংলাদেশ। আপনারা শুনেছেন যে গত 20 এপ্রিল তারিখ থেকে বাংলাদেশের সরকার তাদের বেশ কিছু নৌবাহিনী, বিমান বাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ অফিসারকে গ্রেপ্তার করেছেন। কেউ কেউ আবার ঘা ঢাকা দিয়েছেন, গ্রেপ্তার হননি। 23 এপ্রিলের একটি রিপোর্ট বলছে 20 এপ্রিল ভোরে ঢাকার অন্তত 2টি বিমান বাহিনী স্থাপনায় গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে অভিযান চালানো হয়। সেই রিপোর্টে বলা হয় 2 জন কর্মকর্তা ধরা পড়েছেন, আরো 10 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং 9 থেকে 10 জন সদস্য পালিয়ে গেছেন বলে সন্দেহ করা হচ্ছে। পরবর্তী আরো রিপোর্টে বলা হয়েছে অভিযান শুধু ঢাকায় সীমিত ছিল না, চট্টগ্রাম ও যশোর সহ একাধিক ঘাঁটিতেও নজরদারি ও তল্লাশি বাড়ানো হয়েছে। কারা আটক হয়েছেন? বিভিন্ন প্রতিবেদনের সংখ্যায় কিছু অমিল আছে, তবে একটি ধারাবাহিকতা দেখা যাচ্ছে। অন্তত 2 জন কমিশনড অফিসার, কয়েকজন ওয়ারেন্ট অফিসার এবং জুনিয়র কমিশনড অফিসার ও বিমান সেনাদের একটি অংশ তদন্তের আওতায় এসেছে। এক রিপোর্টে বলা হয়েছে 1 সপ্তাহে 20 জনের বেশি লোককে আটক করা হয়েছে, যার মধ্যে বিমান বাহিনীর সদস্যদের পাশাপাশি এক বিমান ঘাঁটির ভেতরে যে মসজিদ, সেই মসজিদেরও একজন ইমাম ছিলেন। আর এক বাংলা রিপোর্টে 2 জন স্কোয়াড্রন লিডার, 10 জন জুনিয়র কমিশনড অফিসার, বিমান সেনা এবং একজন ইমাম আটক হওয়ার কথা বলা হয়েছে। অভিযোগের প্রকৃতি কিন্তু ভয়ঙ্কর। মূল অভিযোগটি হলো বিমান বাহিনীর কিছু সদস্যের সঙ্গে তেহরিক-ই-তালিবান পাকিস্তান টিটিপি তাদের যোগাযোগ বা প্রভাবের সূত্র পাওয়া গেছে। একটি বিস্তৃত প্রতিবেদনে বলা হয়েছে তদন্তের সূত্রপাত হয় এক অনুপস্থিত ওয়ারেন্ট অফিসারকে টিটিপির সংশ্লিষ্ট একটি আস্তানা থেকে গ্রেপ্তারের পর, এবং সেখান থেকে আরো বড় নেটওয়ার্কের ইঙ্গিত মেলে। একই সূত্রে আরো দাবি করা হয়েছে কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে চলে গেছেন, পালিয়ে গেছেন এবং কক্সবাজারের উখিয়া অঞ্চলে একটি প্রশিক্ষণ শিবির গড়ে তোলার চেষ্টাও চলছিল। ওপর এটাকে সাধারণ প্রশাসনিক ব্যবস্থা মনে হলেও এর গভীরে রয়েছে ওই যে আন্তর্জাতিক গোয়েন্দা কূটনীতি এবং দিল্লির ওই গোপন বৈঠকের প্রভাব। খলিলুর রহমান ও অজিত ডোভালের মধ্যের বৈঠক, সেখানে কি আলোচনা হয়েছে তার কোনো রিড আউট না ভারত না বাংলাদেশ কেউ দিয়েছে, কেউ দেয়নি সেটা।
কেন দিল্লির নির্দেশে ঢাকায় এই শুদ্ধি অভিযানে নামলো? আগেই বলেছি, চাপের নাম বাপ। তারেক রহমান সরকার ভারতকে তুষ্ট করতে নিজের বাহিনীর উপর এই সার্জিক্যাল স্ট্রাইক চালাতে বাধ্য হলো, এবং এই পুরো প্রক্রিয়ায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু সাহায্য করেছেন এবং নিজের ক্ষমতাকে সংহত করেছেন। তিনি আগেই বলেছি, ঘটনার সূত্রপাত ওই যে ইন্টেলিজেন্স ইনপুট শেয়ারিং, সেটা হচ্ছে খলিলুর রহমানের দিল্লি সফরে। এবার শুধু যে মনে রাখবেন যে শুধু বিমান